নমস্কার, ডক্টর অরিত্র মন্ডল কথা বলছি। আপনাদের সবার জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কিন্তু আজকে আমরা কিন্তু কোনো পেশেন্টের ভিডিও দেখাবো না। কোনো পেশেন্টকে তার ট্রিটমেন্ট করিয়ে কি হয়েছে না হয়েছে সেসব প্রবলেম নিয়ে আজকে দেখাবো না। আজকে একটা অন্য ধরনের টপিক নিয়ে আমরা কথা বলবো। সেটা হলো ডাক্তারি। ডাক্তারি মানে স্পেশালি আমি যেহেতু নিজে একজন ডেন্টাল সার্জন অথবা দাঁতের ডাক্তার, সেই কারণে আমি কিন্তু দাঁতের ডাক্তারি নিয়েই অফকোর্স কথা বলবো। আচ্ছা, দাঁতের ডাক্তারদের আবার অনেক রকম ভ্যারাইটি হয়, শুনে বড় অদ্ভুত লাগছে তাই না? কিন্তু দাঁতের ডাক্তারেরও প্রচুর ডিভিশন হয়। তো আজকে এইরকমই একটা ডিভিশন নিয়ে আমি কথা বলবো। তো প্রথম যেটা শুরু করব সেটা হলো আমার নিজস্ব ডিভিশন। আমি কে, আমি কি ধরনের দাঁতের ডাক্তার। শুনতে বড় অদ্ভুত লাগলেও প্রথম শুনছেন, একটু খটোমটো লাগতে পারে, কিন্তু আমি চেষ্টা করছি যতটা সহজভাবে আপনাদের সামনে এই ব্যাপারটা উপস্থাপনা করা যায়। এবার আমি হলাম একজন পেরিওডন্টিস্ট। পেরিওডন্টিস্ট বাংলায় বলতে গেলে পেরিওডন্টিস্ট মানে হলো মাড়ি রোগ বিশেষজ্ঞ। আমি কিন্তু দাঁত শুধুমাত্র নয়, দাঁত হচ্ছে আমার একটা জেনারেল ওয়ার্ক। দাঁতের ডাক্তার তো আমরা সবাই, কিন্তু আমার একটা স্পেশালাইজেশন হলো পেরিওডন্টিক্স বা মাড়ি। তো এই মাড়িতে আমরা কি হয়, মাড়িতে ইউজুয়ালি দীর্ঘদিন ক্লিনিং না করানোর ফলে কিংবা আরো অনেক রকম মাড়ির রোগ হয়, যেটা অনেক সময় ক্লিনিং ছাড়াও অন্য প্রবলেমও হয় মাড়ির। তো সেই ধরনের প্রবলেম যখন হয় তখন আমাদেরকে আসতে হয়। তো পেরিও কথাটা মানে হলো পেরিফেরাল, আর ডনসিয়া কথাটা মানে হলো দাঁত। তাহলে দাঁতের আশেপাশে যে ডাক্তার কাজ করে তাকে বলা হয় পেরিওডন্টিস্ট। ঠিক আছে? আচ্ছা, কিরকম প্রবলেম হয় মাড়ি সেগুলো এবার আমি একটু দেখাই। তাহলে এই হলো আমাদের দাঁত, যেটা সাদা অংশ। এইটা নিয়ে আমাদের খুব বেশি আজকে মাথা ঘামানোর দরকার নেই। আমাদের মাথা ঘামানোর জায়গা হলো কি, এই দাঁতের ওপরে যে পিঙ্ক পোর্শনটা রয়েছে এটাকে কি বলা হয়, মাড়ি বা গামস। এই গাম সার্জন হলে আমাদের মতো মানুষজন। তাহলে দাঁতের আশেপাশে যখন প্রচুর প্লাক, ক্যালকুলাস, ক্যালকুলাস মানে হলো যখন এই প্লাক গুলো দাঁতের চারিদিকে যে খাবার থেকে প্লাক তৈরি হয়, প্লাক জমে যখন ক্যালকুলাস জমে যায়, অথবা যে স্টোনের মতো যে হার্ড স্ট্রাকচার গুলো জমে যায় যেগুলো মাড়িকে নষ্ট করে, সেই মাড়ি যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের কিন্তু দরকার পড়ে। তাহলে আমাদের প্রাইমারি কাজ হলো, একদম বেস লেভেল যদি একজন পেরিওডন্টিস্টের কাজ বোঝাতে হয়, তাহলে এই মাড়িকে ইনিশিয়াল ফেজে যাতে ঠিক করে দেওয়া যায়। এর মধ্যে কি কি ট্রিটমেন্ট পড়ে না, স্কেলিং বা দাঁতের ক্লিনিং পড়ে প্রথম। এই স্কেলিং বা দাঁতের ক্লিনিং করলে তবে এই মাড়ি কিন্তু আবার তার সুস্থতার জায়গায় ফিরে আসে। আমি খুব বেশি ডেপথে আজকে কথা বলবো না, কারণ এটা আমাকে পড়তেই 3 বছর সময় লেগেছে। তাহলে অতটা লম্বা সময় তো আমাদের কাছে নেই, কিন্তু চেষ্টা করব সাধারণ মানুষের জন্য যতটা ইজি করে বলা যায়। তাহলে এই হলো মাড়ি। আবার দীর্ঘদিন বিভিন্ন কারণে, তার মধ্যে একটা প্রাইমারি কারণ হলো যে আমরা যখন খুব জোরে জোরে ব্রাশ করি তখন এই দাঁতের মাড়ি নষ্ট, দাঁতের সাইড গুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে? এই দাঁতের মাড়ি সাইড, দাঁতের সাইড গুলো যখন নষ্ট হয়ে যায় তার সঙ্গে সঙ্গে মাড়িও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। এই ধরনের প্রবলেমকে আমরা বলে থাকি গাম রিসেশন, মানে হচ্ছে মাড়ি যখন উপর দিকে উঠতে থাকে। তাহলে আমাদের পেরিওডন্টিস্টদের মতো ডাক্তাররা কি করেন, সেই মাড়িকে আবার প্লাস্টিক সার্জারির থ্রু আবার নিচের দিকে নামিয়ে নিয়ে আসেন, যাতে আপনার দাঁত বহু বছর নিজের জায়গায় সুস্থভাবে টিকে থাকতে পারে। তাহলে দাঁতকে বাঁচিয়ে রাখা হলো বেসিক্যালি পেরিওডন্টিস্টের কাজ, প্রাইমারি কাজ। এছাড়াও অনেকে দেখা যায় যে মাড়ির আশেপাশটা পিগমেন্ট জমে যায়, ব্রাউনিশ পিগমেন্ট ফর্মেশন হয়। তখন আমরা কি করি না, বিভিন্ন রকম ব্লেড হতে পারে, লেজার হতে পারে, কিংবা ক্রায়োথেরাপি বলে এক ধরনের চিকিৎসা হয়। ক্রায়োথেরাপি মানে হলো ঠান্ডা গ্যাসকে ইউজ করে বা ঠান্ডা গ্যাসের লিকুইড ফর্মকে ইউজ করে এই মাড়ির ওপর আমরা কয়েক সেকেন্ডের জন্য অ্যাপ্লাই করে রাখি। এর ফলে এই মাড়ি আস্তে আস্তে কিন্তু ওপরের যে ব্ল্যাকিশ অথবা ব্রাউনিশ যে টোন আছে সেইটাকে সরিয়ে দেয়, তাতে মাড়ি আবার এরকম নর্মালি পিঙ্ক দেখতে হয়ে যায়। এটা হলো আমাদের আরেকটা কাজ। এই ধরনের ট্রিটমেন্টকে বলা হয় ডি
পিগমেন্টেশন মানে পিগমেন্টকে সরিয়ে দেওয়া, ডি করা মানে হচ্ছে সরিয়ে দেওয়া, তাহলে পিগমেন্টকে সরানো পদ্ধতি হলো ডিপিগমেন্টেশন, এগুলো বলে গাম ডিপিগমেন্টেশন। আর একটা বিরাট বড় জায়গা আমাদের রয়েছে, সেটা হচ্ছে ইমপ্লান্ট সার্জারি। ইয়েস, ইউ হার্ড মি রাইট। ইমপ্লান্ট সার্জারিতে কি করা হয় না, ধরুন আপনার এখানে দুটি দাঁতের মাঝখানে একটা দাঁত নেই, এর একটা দাঁত নাও থাকতে পারে, মাল্টিপল দাঁত নাও থাকতে পারে, প্রচুর মানুষের দেখা যায় যে একটা দাঁতও নেই, কারো কারো দেখা যায় কিছু দাঁত আছে কিছু দাঁত নেই। তো সেইখানে পেরিওডন্টিস্টদের দরকার পড়ে কি কাজ করার জন্য না, ইমপ্লান্ট করার জন্য। এই হলো ইমপ্লান্ট। এই ইমপ্লান্ট কি দিয়ে তৈরি হয় না, এগুলো টাইটেনিয়াম দিয়ে তৈরি হয়। এই টাইটেনিয়াম দিয়ে তৈরি ইমপ্লান্ট আমরা বোনসের মধ্যে ইনসার্ট করি, এবং এই ট্রিটমেন্ট যাতে বহু বছরের জন্য, অলমোস্ট আমরা লাইফ টাইম ধরেই চলি যে এই ধরনের ট্রিটমেন্ট করলে দাঁতের রিপ্লেসমেন্ট হয়, ঠিক আছে। ইমপ্লান্ট যাতে বহু বছর ভালো থাকে, এই ইমপ্লান্টের চারিদিকে যাতে ইনফেকশন না হয়, সেই কারণে কিন্তু পেরিওডন্টিস্টদের ভূমিকা প্রভূতভাবে আসতে দেখা যায়। এই ধরনের ইমপ্লান্টের চারিদিকে কোনো ইনফেকশন হয়ে যাওয়াকে আমরা বলি পেরি ইমপ্লান্টাইটিস। আমি আগেও বলেছি পেরি কথাটা মানে হলো পেরিফেরাল, তাহলে ইমপ্লান্টে পেরিফেরাল যদি কোনো অসুখ হয় তখন একজন পেরিওডন্টিস্টের দরকার পড়ে, ঠিক আছে। এখানে বোন গ্রাফটিং হতে পারে। বোন গ্রাফটিং মানে হলো ধরুন আপনার এখানে ইমপ্লান্টের চারিদিক থেকে কিংবা দাঁতের আশেপাশ থেকে যদি হাড় নেমে যায়, তখন আমরা কি করি না আবার বোন রিপ্লেস করি। দাঁতের আশেপাশ থেকে যখন হাড় নেমে যায় কিংবা ইমপ্লান্টের আশেপাশে থেকে যখন হাড় সরে যায়, তাহলে আস্তে আস্তে দেখা যায় যে দাঁত নড়ে যায়, ঠিক আছে। সেই নড়া দাঁতকে ঠিক করাও কিন্তু পসিবল, এবং বহুদিন ধরে এই বোন লস চলতে থাকলে দাঁত কিন্তু আশেপাশে আস্তে আস্তে খুলেও চলে আসতে পারে। তাই এই ধরনের প্রবলেম যাতে ভবিষ্যতে না হয়, সেই কারণে পেরিওডন্টিস্টদের মতো ডাক্তারকে কিন্তু দরকার হয়। সেটা জেনারেল ডেন্টিস্টরা আমাদের যখন কনসাল্ট করেন তখন আমরা এই ধরনের সার্জারি মানুষের উপর পারফর্ম করে থাকি। তাহলে এই হলো পেরিওডন্টিস্টদের কাজ। এই ইমপ্লান্ট সার্জারি হয়ে গেল। ফ্ল্যাপ সার্জারি বলে আরেক ধরনের কাজ হয়। ফ্ল্যাপ সার্জারি মানে হলো মাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সেই মাড়ি নষ্ট হয়ে যাকে আপনি থামাবেন, তাহলে আপনাকে আমরা কি করি, গামস গুলোকে লিফট আপ করে এই দাঁত এবং মাড়ির তলায় যে ইনফেকশন গুলো জমে আছে সেই ইনফেকশন গুলোকেও ক্লিন আপ করি। তাহলে এটাও আরেক ধরনের কিন্তু কাজ আমরা রেগুলার বেসিসে করে থাকি। আরেকটা কাজ, অনেক সময় দাঁতের এস্থেটিক ওয়ার্ক, এই দাঁতের এস্থেটিক ওয়ার্কও কিন্তু আমরা করে থাকি। অনেক সময় এই যে দাঁতের হাইট দেখছেন, সেই হাইট কিন্তু অনেক পেশেন্টেরই থাকে না, ফেসের তুলনায় দেখা যায় যে দাঁতের হাইটটা শর্ট। তখন কি করতে হয়, তখন এটা ফেসে দেখতে খারাপ লাগে, ছোট দাঁত আপনার দেখতে ভালো লাগবে না, আপনাকে একটু লম্বা দাঁত নিতে হবে। তাহলে কোদালের মতো দাঁত হয়ে যাবে সেরকম বলছি না, একটু লম্বা দেখতে দাঁত যদি না হয় তাহলে আপনার ফেস কিন্তু দেখতে প্রমিনেন্ট হয় না। তাহলে এই ধরনের এস্থেটিক ট্রিটমেন্টে আবার পেরিওডন্টিস্টের ভূমিকা চলে আসে। কি করেন তারা, এই যে মাড়ি দিয়ে যতটা ঢেকে গেছে সেই মাড়িগুলোকে আবার এক্সপোজ করে আস্তে 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 এই দাঁতের লেন্থকে বাড়ানো হয়, মাড়িকে একটু ছোট করা হয়। কিংবা অনেক পেশেন্টে দেখা যায় যে দাঁত কম দেখা যাচ্ছে, মাড়ি অনেক বেশি দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি গামি স্মাইল। এটা আপনার এই আমার কথা বলার পর অনেককে যদি লক্ষ্য করেন, বেশ কিছু মানুষের দেখবেন না মাড়ি খুব বেশি মাত্রায় ভিজিবল হয়, কিন্তু মাড়ি ভিজিবল বেশি হলে কিন্তু আবার দাঁত দেখতে খারাপ লাগে। তখন আমরা লিপ রিপোজিশনিং, এটাও এক ধরনের প্লাস্টিক সার্জারির মধ্যেই পড়ে। এই প্লাস্টিক সার্জারি করে তখন আমরা এই যে ঠোঁট যেটা অনেক বেশি পিছনে চলে যাচ্ছে সেটাকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনি। তাতে দেখা যায় যে পেশেন্টের কিন্তু গাম ভিজিবিলিটিটা লো হয়ে যায়, তখন হাসি দেখতে অনেক ভালো হয়। তাহলে এই ধরনের কাজও কিন্তু পেরিওডন্টিস্টদের মতো ডাক্তাররা আসেন। আশা করি, আমার মনে হয় যে বেশ কিছুটা আইডিয়া আমি আপনাদের মধ্যে করে দিতে পারলাম। আরো নেক্সট টপিকে আমরা ডেন্টাল সার্জনদের অন্যান্য ডিভিশন নিয়ে এবার কথা বলতে শুরু করব, যাতে আপনাদের মধ্যে কোন ডাক্তারের কাছে যাওয়া বেশি আপনার দরকার সেটা নিজেরাই কিছুটা আগে থেকে ডিসাইড করে নিতে পারেন। এবং ডেন্টিস্ট্রিতে আদেও কতগুলো ভাগ আছে এরপর আমরা নেক্সট ডিসকাশনে কিন্তু আস্তে আস্তে রিভিল করতে থাকবো। ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আশা করি টপিকটি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা আরো কি জানতে চান। ধন্যবাদ।